ইকো বাংলাদেশের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের পর্বের মূল বিষয় সুযোগ। আপনাদের সঙ্গে আছি আমি সাইমা ওয়াহাব। জীবনের সুযোগ একবারই আসে, আবার কখনো কখনো চরম অবহেলা এবং অনিশ্চয়তার মাঝেও সুযোগ আসে। আজ আমরা এমন কয়েকজনের কথা বলবো যারা নানা প্রতিকূলতার মাঝেও ঘুরে দাঁড়িয়েছেন বা সুযোগের সদ্ব্যবহার করেছেন। আমাদের প্রথম গল্পটি সাতক্ষীরার সুফিয়া বেগমের। প্রথমে বাল্যবিবাহ, তারপর গর্ভপাত, এরপর স্বামী হারান তিনি। চরম অবহেলা এবং অনিশ্চয়তার মাঝেও ঠিকই ঘুরে দাঁড়িয়েছেন তিনি। শুধু তাই নয়, উপকূলীয় অঞ্চলে নারীদের বাল্যবিবাহে বন্ধে কাজ করতে চান তিনি। বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের কারণে বর্তমানে বাল্যবিবাহের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 40%। শ্যামনগরের সুফিয়া বেগমের জন্য আজ একটি বিশেষ দিন। গ্রামের অনেক নারী জড়ো হয়েছেন তার একার চেষ্টায় গড়ে তোলা ক্লাবে। জলবায়ুর প্রভাব এবং বাল্যবিয়ে নিয়ে সচেতনতা গড়ে তোলাই এই ক্লাবের মূল লক্ষ্য। বাল্যবিবাহ সম্পর্কে কোনো আলোচনা ছিল আগে? জলবায়ু সম্পর্কে আপনারা কিছু জানতেন? কিছুই জানতেন না। তাহলে একটা সংগঠন, এদের অনেকেরই বিয়ে হয়েছে অল্প বয়সে, কিন্তু এই সংগঠনই প্রথম এই নিয়ে তাদের কথা বলার সুযোগ তৈরি করেছে। আলোচনা, মত বিনিময় এইগুলো আমরা করি, সেগুলো আসলে আমরা বাইরে সবার সাথে আলোচনা করব। সবসময় আমরা এই ঝুঁকের মাঝে থাকি যে জলবায়ুর কারণে আয়ের ধান্দায় কি খাবে, কি বাচ্চার মুখে দেবে। মানে দেখা যাচ্ছে কি যে আমি ওই বাচ্চাটা খাতে দিতে পারবো না, তো ওইটা যদি আমি পরের ঘরে দেয় তাহলে ওইটা আমার সচ্ছল হবে যে আমার ওই ভাত দুটো আমি আরেক বাচ্চা দিতে পারবো। এই কারণে বাল্যবিবাহটা বেশি হয় আমাদের এলাকায়। আমি চাচ্ছিলাম যে আমি যদি একটা সংগঠন করি, আমার তো একার কথা শুনবে না এলাকার মানুষ। আমি যখন সংগঠন তৈরি করব তখন আমার পিছনে কিছু মহিলা নিয়েই করব। আমি সব মেয়েদের নিয়ে করছিলাম। করার পরে গার্জিয়ানদের বলছিলাম যে আসলে আমার মতন অল্প বয়সে কোনো মেয়ে বিয়ে দিও না। মাত্র 12 বছর বয়সে বিয়ে হয়েছিল সুফিয়ার। 1 বছরের মধ্যে সন্তান ধারণ করেন। প্রসবের আগে গর্ভেই মারা যায় তার সন্তান। 1 বছর পর মারা যান তার স্বামীও। শৈশব পেরোনোর আগেই সংসার শেষ হয়ে যায় সুফিয়ার। পড়াশোনা শেষ করতে না পারলেও স্বনির্ভর হতে পেরেছেন তিনি। সরকারি সহায়তা ও প্রশিক্ষণে গড়ে তুলেছেন ভার্মি কম্পোস্ট উৎপাদন খামার। গ্রাম্য ভাষায় বলতো কি যে ও তো বর খাই ফেলাইছে, ওর পাশে যাওয়া যাবে না। তখন আমি নিজে নিজে করলাম যে আমার আসলে কিছু করতে হবে, করি আসলে মানুষকে বোঝাতে হবে যে আমিও মানুষ। আমার জীবন জীবিকার মান আমি নিজেই উন্নয়ন করতে পারি। আমার একটা পোশাক লাগলে আমার কারোর কাছে যাওয়া লাগে না, আমি নিজেই কিনতে পারি চয়েস করে। কি আমার হাতে টাকা থাকলে আমি নিজে অমুক জায়গায় যেতে পারি। বাংলাদেশ উপকূলের সাতক্ষীরার এই প্রত্যন্ত গ্রাম কেবল একটি উদাহরণ। ইউনিসেফের 2023 সালের তথ্য অনুযায়ী বাংলাদেশের 51% নারী বাল্যবিয়ের শিকার হয়েছেন। জলবায়ু পরিবর্তনের কারণে বাড়ছে দুর্যোগের হার। জীবিকা হারিয়ে দারিদ্র্যের চক্রে ঘুরপাক খাচ্ছেন এই অঞ্চলের মানুষ। তবে উপকূলের নারীদের মধ্যেও বাড়ছে সচেতনতা। অনেকেই এখন নিজেরা সচেতন হওয়ার পাশাপাশি অন্যদেরও সচেতন করতে এগিয়ে আসছেন। 15 বছরের মেয়ের বিয়ে আটকে দিয়েছেন রাবেয়া খাতুন। মেয়ের ইচ্ছে ছিল না বিয়ে দেওয়ার কারণে মেয়ে বলে যে আমার বিয়ের বয়স হোক, তারপরে আমার বিয়ে দেন। তারপরে বাড়ির ফ্যামিলি তো সব বিয়ে দেবে, আমার কারণে মেয়ে এখনো বিয়ে দেয়নি। আমি এখন পড়াশুনো করতেছি। রাবেয়ার মেয়ে সুমাইয়া আক্তার সুমি কেবল পরিবারের অন্যদের পড়াশোনার ভার নিয়েই থেমে থাকেননি। নিজের চিন্তা গ্রামের সবার মধ্যে ছড়িয়ে দিতে যোগ দিয়েছেন একটি এনজিওতে। পড়াশোনা বাদ দিয়ে অল্প বয়সে বিয়ে দেওয়াটা যে দারিদ্র্য থেকে মুক্তির উপায় নয়, সেটা বোঝানোই তার এই সংগঠনের লক্ষ্য। ঝড় বন্যা এগুলো তো লেগেই থাকে একের উপর এক। তো মানে লবণাক্ততা একটা সমস্যা আমাদের এখানে। বৃষ্টি পানি ধরে খায় মানুষ, ফিল্টারিং করে। মানে লবণ পানিতে ফসল ভালো হয় না। মানে এদিক সাতক্ষীরা অঞ্চল তো বেশি কৃষক নির্ভর, সবজি চাষ করে, তারপর চিংড়ি চাষ করে, বিভিন্ন রকম চাষাবাদের উপরে তারা নির্ভর করে। প্রাকৃতিক দুর্যোগের কারণ তো আছে, আবার লবণাক্ততাও আছে। কৃষকদের অনেক সমস্যা হয় ফসল ফলাতে, এজন্য আর কি দারিদ্রতাটা দেখা দেয়। উপকূলে বাড়তে থাকা লবণাক্ততায় নারীর প্রজনন স্বাস্থ্যও পড়ছে ঝুঁকিতে। সন্তান ধারণে সমস্যা হতে পারে এমন আশঙ্কাতেও বাড়ছে বাল্যবিয়ের হার।
শিশুদের মধ্যেও এই নিয়ে সচেতনতা বাড়ানো জরুরি বলে মনে করছেন সুমাইয়া ও অন্য তরুণরা। আমরা মূলত বিদ্যালয়কে কেন্দ্র করে সেই সকল শিক্ষার্থীদেরকে আমরা সচেতন করছি কিভাবে তারা জলবায়ু পরিবর্তনের ফলে যে সমস্যাগুলো শিকার হচ্ছে সেই সমস্যা নিরসনে তারা কিভাবে প্রজনন বিষয়ক সম্পর্কে ধারণা নিতে পারে এবং প্রজনন স্বাস্থ্য সম্পর্কে তারা নিজেদের ভিতরে একটা সচেতন হতে পারে। এই তরুণদের কাছে গুরুত্বপূর্ণ হলো অল্প বয়সে সচেতনতা তৈরি। তারা মনে করেন শিক্ষাই পারে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং বাল্যবিয়ের রোধে সবচেয়ে বড় ভূমিকা রাখতে। এখন আমরা যাব উগান্ডায়। সেখানে কম বয়সী নারীদের সহযোগিতায় গড়ে উঠেছে একটি সামাজিক উদ্যোগ। নারী উদ্যোক্তা জামিলা তৈরি করেছেন এমন একটি ব্যাকপ্যাক যা সেখানকার নারীদের জীবনে আনছে পরিবর্তন। অধীর অপেক্ষা এই তরুণীদের জন্য। না, এরা আত্মীয় বা প্রতিবেশী নন। দুই তরুণী শালম খাইনজা ও লিলিয়ান আমনজিন পেশায় টেকনিশিয়ান, এসেছেন গ্রাহকের বাড়ি। এই দুই টেকনিশিয়ান কিছুদিন আগে এখানে একটি সোলার মডিউল বসিয়েছিলেন। বাল্বগুলো ইদানিং মিটমিট করে জ্বলছে, সম্ভবত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছে না। তারা খুঁজছেন সমস্যা কোথায়। এই কাজ তাদের জন্য নতুন দিগন্ত উন্মোচিত করেছে। এই সিস্টেম বসিয়ে আমি কিছু টাকা আয় করেছি। তার উপর এই পদ্ধতিতে পরিবেশ দূষিত হয় না, জীবাশ্ম জ্বালানি পোড়াতে হয় না, তাই এটি সবার জন্য উপকারী। সৌরশক্তি থেকে লাভ হয় সুজান নান্তুমবোয়েরও, তবে একটু অন্যভাবে। 15 বছর বয়সী এই স্কুল পড়ুয়ার ব্যাকপ্যাকটিতে একটি ছোট সোলার প্যানেল লাগানো আছে। এটির সাহায্যে তার রাতে পড়ার বাতি চার্জ হয়, এমনকি তার বাবার ফোনও চার্জ করা যায়। এই সোলার ব্যাগের কারণে রাতে আমি পড়তে পারছি। আমাদের বাড়িতে তো বিদ্যুৎ নেই, এতে আমার পরীক্ষার ফলও ভালো হচ্ছে। আমি এবার পাশ করব। যে 3 তরুণীকে সৌরশক্তির সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন তিনি জামিলা মায়ানজা। তিনি একজন সামাজিক উদ্যোক্তা। এই তরুণীদের সঙ্গে জামিলা নিজেও রাস্তার ধারে প্লাস্টিকের ব্যাগ খুঁজতে বের হন। তার বানানো সোলার ব্যাকপ্যাকে এই প্লাস্টিক ব্যবহার করা হয়। কাম্পালায় বর্জ্য একটা বড় সমস্যা। এই প্লাস্টিক ব্যাগগুলোকে পুনরায় ব্যবহার করে একটা পরিবর্তন আনতে চাইছি। সমাজের লোকজনকে দেখাতে চাইছি যে এগুলোকে যেখানে সেখানে না ফেলে সহজে রিসাইকেল করা সম্ভব। প্লাস্টিক ব্যাগগুলো পরিষ্কার করে এদের উপর সুন্দর পানিরোধী উপাদান ব্যবহার করে এগুলোকে সোলার ব্যাগে পরিণত করা হয়। জামিলা মায়ানজার ফাউন্ডেশনে 20 জন নারী কাজ করেন। প্রতি ব্যাকপ্যাকের জন্য তারা $5 পান। এগুলোর কোনোটি $20-এরও বেশি দামে বিক্রি হয়, তবে গরিব নারীদের বিনামূল্যে দেওয়া হয়। এর পর্যন্ত অন্তত 1000 ব্যাগ বিক্রি বা দান করা হয়েছে। তার উপর ব্যাগ থাকায় অনেক মেয়ে স্কুলে স্বাস্থ্যপণ্য নিয়ে যেতে পারেন। তা না হলে মাসিকের সময়টায় তারা বাড়িতেই থাকতেন, পড়ার ক্ষতি হতো। আমরা তাদের দেখাতে চেয়েছি মাসিকের সময়টা স্কুলে থাকলে সমস্যা নেই। এই ব্যাগ স্কুলে ভালো ফলাফল করতে তাদের নানা সুবিধা দিচ্ছে, তাই তারা আরো বেশি সময় স্কুলে কাটাচ্ছে এবং ভালো ফল করছে। সুজানের কাছে ফেরা যাক। স্কুল শেষে তাকে প্রায় কাজ করতে হয়, তাই পড়ার জন্য শুধু রাতেই সময় পাওয়া যায়। সৌরবাতিটি থাকায় তা সম্ভব হয়েছে। পরদিন সকালে স্কুলে যাবার পথে তার সৌরবাতিটি আবার চার্জ হয়ে যায়। সুজান পড়ালেখায় ভালো করছে বলে জানিয়েছেন তার স্কুলের প্রধান শিক্ষক রবিনা নামুম্বা। তিনি বিজ্ঞান ও পরিবেশের বিষয়গুলো পড়ান। বর্জ্য থেকে তৈরি হচ্ছে ব্যাগগুলো। এর অর্থ আমরা যা পড়াচ্ছি তার বাস্তব প্রয়োগ হচ্ছে। আমরা কৃতজ্ঞ। কিন্তু ভালো ফল করে কি লাভ?
যদি পরে কাজ করার সুযোগই না থাকে। উগান্ডায় নারীদের ক্ষেত্রে এই ঘটনা প্রায়ই ঘটে। এখানেও উপায় বের করেছেন জামিলা। তিনি গার্লস উইথ টুলস নামের একটি সমাধানসূচক প্রকল্প হাতে নিয়েছেন। কম বয়সী নারীরা এখানে সেসব কাজের কারিগরি শিক্ষা ও সনদ পাবেন, যেগুলো উগান্ডায় সাধারণত পুরুষরা করেন। শালম খাইনজা এখানে সোলার মডিউল প্রশিক্ষণ পেয়েছেন। এই 22 বছর বয়সী সোলার টেকনিশিয়ান এখন নিজের ব্যবসা শুরু করেছেন। আর টিম জ্বলতে থাকা বাল্বটিও ঠিক করে ফেলেছেন তিনি। সোলার মডিউলটিকে পরিষ্কার করার পর বিদ্যুৎ সরবরাহ ঠিক হয়ে গেছে। আর একটু সমস্যা ছিল, সেটিও ঠিক করা গেছে। আমাদের স্কুলগুলোকে পরিবেশ এবং টেকসই জীবন সম্পর্কে আরও বেশি শিক্ষা দিতে হবে। পাশাপাশি পরিবর্তনশীল বিশ্বের জন্য এদেরকে তৈরি করতে হবে। যেমন 1994 সালে প্রথম ইকো স্কুলের ধারণা তৈরি হয়। এরপর জার্মানি সহ বিশ্বের প্রতিটি দেশে এখন এই স্কুলগুলো ছড়িয়ে পড়ছে। বার্লিনের আউগুস্ট জান্ডার স্কুলটির বিশেষত্ব হল এখানে প্রতিদিনকার প্রয়োজনীয় বিষয়গুলো এমনভাবে শেখানো হয় যেন তা পরিবেশের ক্ষতি না করে। কোনো শিক্ষার্থীর শ্রবণ শক্তি কম বা একেবারে নেই। স্কুলের রান্নাঘরে তারা আজকের দুপুরের খাবার তৈরি করছে। তারা অর্গানিক পণ্য ব্যবহার করছে, যার বেশিরভাগই এই এলাকাতেই জন্মায়। পরিবেশ নিয়ে সচেতনতা এখানে রান্না প্রশিক্ষণের অংশ। কখনো কখনো আপনাকে সব ভেঙে বলতে হয়, তবে আমার মনে হয় আমরা ভালোই করছি। শিক্ষার্থীরাও সব করতে পারছে, তাই ভালো কিছুই হবে। আউগুস্ট জান্ডার স্কুলটির মতো শুধু বার্লিনেই অন্তত 50টি শিক্ষা প্রতিষ্ঠান আছে। টেকসই শিক্ষা প্রতিষ্ঠান আখ্যা পেতে প্রতি বছর তাদের আবেদন করতে হয়। তখন বার্লিন সেনেট অ্যাডমিনিস্ট্রেশনের পেট্রা ব্রানস্টেটার বা তার কোনো সহকর্মী স্কুল পরিদর্শনে যান। প্রথমত স্কুলগুলোর জন্য এটা শুরু করাটাই জরুরি। তারা দুটি দিক দিয়ে কাজ করে। এই দুটি দিক টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি থেকে নেয়া, যা খুবই সমসাময়িক। আর সার্বিকভাবে স্কুলগুলো এসব নিয়ে কাজ করছে, সেটাই খুব গুরুত্বপূর্ণ বিষয়। সম্প্রতি একটি প্রতিযোগিতায় শিক্ষার্থীরা জ্বালানি সাশ্রয় সংক্রান্ত একটি ফিল্ম জমা দিয়েছে। এখন ঠান্ডার সময় বিদ্যুতের কথা ভাবুন। দরজাটা বন্ধ করবেন, ভেতরের উষ্ণতা ঠিক থাকুক। বিদ্যুতের এমন ব্যবহার ঠিক নয়। তরুণরাও উদ্যোগ নিচ্ছে। ক্যাফেটেরিয়ায় অর্গানিক খাবার বিক্রি করছেন। এগুলো স্কুলের রান্নাঘরে নিজেরাই তৈরি করেছেন। শিক্ষার অংশ হিসেবে স্কুলের শিশুদের বাগানেও সময় দিতে হয়। একই সঙ্গে এখানকার পশু পাখিদের খেয়াল রাখার মাধ্যমে দায়িত্বশীলতা শেখে তারা। এটা প্রতিদিন একটা করে অর্গানিক ডিম দেয়। জলবায়ু পরিবর্তনের প্রভাব বার্লিনেও পড়ছে। গ্রীষ্ম আরও গরম ও শুষ্ক হচ্ছে। আগের চেয়ে বৃষ্টি কমে গেছে। সাম্প্রতিক বছরগুলোতে গরম বাড়ছে। কয়েক বছরের মধ্যে আমরা হয়তো আর এখনকার মতো থাকতে পারবো না। বিশ্বের 80টি দেশে 60,000-এরও বেশি পরিবেশ ভিত্তিক স্কুল আছে। আশা করাই যায় এগুলোতে যে লাখো শিক্ষার্থী পড়ছে, তারা ভবিষ্যতে পৃথিবীর আরেকটু ভালোভাবে খেয়াল রাখবে। কেমন লাগলো আমাদের প্রতিবেদন? এই ছিল এবারের পর্বে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকুন।